বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় রিমালের রূপ নিয়েছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে সন্ধ্যায় বাতাসের গতিবেগ ছিল ৬২ কিলোমিটার, যা ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। এ নিয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম এবং বাগেরহাট থেকে যোগ দিয়েছেন সহকর্মী অলিভ কুমার ঘটক। শুরুতেই চলে যাচ্ছি তৌফিকুলের কাছে। তৌফিকুল ইসলাম, কক্সবাজারে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কি টের পাওয়া যাচ্ছে কিনা? হ্যাঁ, সকাল থেকে যদি আমি বলতে হয় তাহলে কক্সবাজারের প্রচন্ড রোদ ছিল এবং বিকেলের পর অর্থাৎ বিকেল যে ৫টার পর থেকে কিছুটা বৃষ্টি হয়েছে। এখন আপনি আমার পেছনে হয়তো স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছেন কোনো বৃষ্টি নেই, তবে আমরা খবর পাচ্ছি টেকনাফ এবং সেন্ট মার্টিন সেই এলাকায় কিছুটা বৃষ্টিপাত হয়েছে, সেরকমই আমরা খবর পাচ্ছি। তবে এখন পর্যন্ত আবহাওয়া অফিসের যে তথ্য অনুযায়ী কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এই ঘূর্ণিঝড়টি কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে এবং ইতিমধ্যে যেহেতু ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস এবং কক্সবাজারের জেলা প্রশাসক তিনি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটি মিটিং করেছেন। এই মিটিং থেকে কক্সবাজারের যে ৯টি উপজেলা রয়েছে ৯টি উপজেলার স্ব নির্বাহী কর্মকর্তাকে তিনি নির্দেশনা দিয়েছেন। ইতিমধ্যে আমি যদি একটু বলতে চাই তাহলে ৪৮৬ মেট্রিক টন চাল তিনি বরাদ্দ দিয়েছেন, ২,৭৫,০০০ টাকা, ডেউটিন ২৩ বান্ডিল। এছাড়াও শুক্তো কাবার তিনি এখানে পর্যাপ্ত মজুত আছে বলেছেন। কক্সবাজার পুরো জেলায় ৬৩৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, ৮৬০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে এবং আপনি জানেন উপকূলীয় এলাকায় কক্সবাজারের দ্বীপ রয়েছে, সেন্ট মার্টিন দ্বীপ এবং কুতুবদিয়া দ্বীপ রয়েছে। সেই দ্বীপের এলাকার মানুষদেরকে দ্রুত সরে নেওয়ার জন্য ইতিমধ্যে তিনি নির্দেশনা দিয়েছেন এবং সে অনুসারে তারা কাজও করে যাচ্ছেন। এবং সে সাথে যদি বলতে হয় কক্সবাজারে ৪৫০ চেয়ে বেশি হোটেল মোটেল রয়েছে, সে সকল হোটেল মোটেলও যাতে যে এখানকার দুর্গত এলাকার মানুষজন যাতে থাকতে পারে সেরকম ব্যবস্থার কথাও তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে সবশেষ এই যে টেকনাফ যে উপকূলীয় এলাকা রয়েছে সে সকল উপকূলীয় এলাকার বিভিন্ন মানুষজন আশ্রয় কেন্দ্রের দিকে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে মাইকিং করছেন। কক্সবাজার শহরের যেহেতু আপনারা জানেন সমিতি পাড়া রয়েছে, এখানকার খুরুশকুল বিভিন্ন উপকূলীয় এলাকা রয়েছে, সেই সকল এলাকার মানুষদেরকে নিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কক্সবাজার শহর কিংবা তার আশপাশে যে সকল উপজেলা রয়েছে সেই সকল উপজেলা এখনো পর্যন্ত কোনো মানুষ আশ্রয় কেন্দ্রে গেছে সেরকম কোনো তথ্য আমাদের কাছে নেই। তৌফিকুল, আপনি সাথে থাকুন। এবার চলে যাচ্ছি অলিভ কুমার ঘটকের কাছে। অলিভ কুমার, যেটি জানতে চাই যে বাগেরহাটে আবহাওয়া কি দেখতে পাচ্ছেন, কোনো পরিবর্তন আছে কিনা, বৃষ্টি বা বাতাস শুরু হয়েছে কি? অলিভের সঙ্গে আমরা সংযুক্তি স্থাপনের চেষ্টা করছি। আমরা বরং আবার একটু লিপুর কাছ থেকে ঘুরে আসতে চাই। তৌফিকুল ইসলাম, লিপু, আপনি যেটি বলছেন যে প্রশাসনের প্রস্তুতির কথা এবং আশ্রয় কেন্দ্রে আনার জন্য মানুষজনকে যে সচেতন করা সেটির কাজ চলছে কিনা? হ্যাঁ, আমি একটু আগে সেটি বলেছিলাম কক্সবাজারের যে সকল উপকূলীয় এলাকার মানুষজন রয়েছেন তাদেরকে সাইক্লোন শেল্টারে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে মাইকিং করা হয়েছে। তবে অনেকেই আমি কুতুবদিয়ায় খবর নিয়েছি সেখানে কিছু মানুষ যাচ্ছেন, আবার অনেকেই যাচ্ছে না। যেহেতু এখন ৬ নম্বর বিপদ সংকেত, যদি সিগন্যাল বাড়ে বা ৮ নম্বর মহাবিপদ সংকেত কিংবা ১০ নম্বর মহাবিপদ সংকেত যদি হয় তখন হয়তো বা মানুষ তাদের যে সকল গবাদি পশু থেকে শুরু করে ঘরের মূল্যবান সরঞ্জামাদি নিয়ে কিন্তু তারা আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে যায়। আমরা এর আগে যখন ঘূর্ণিঝড় হয়েছিল কক্সবাজারে আমরা সেরকমই দেখেছি, একেবারে শেষ প্রান্তে কেন্দ্রের দিকে ছুটছেন। এর আগে যখন কক্সবাজারে যদি আমি সমিতি পাড়া কিংবা কুতুবদিয়া পাড়া কিংবা নাজিরাটেকের কথা বলি সেখানে কিন্তু খুব সমুদ্রের খুব কাছাকাছি এই সকল গ্রামের রয়েছে, কিন্তু মানুষের মধ্যে একেবারে সচেতনতার খুব অভাব রয়েছে। আমরা এখন কক্সবাজার পৌরসভার যে কাউন্সিলর রয়েছেন, পাশাপাশি যে সকল স্বেচ্ছাসেবকের কথা বলছিলাম, তারা কিন্তু ঘরে ঘরে গিয়ে তাদেরকে আশ্রয় কেন্দ্রের দিকে নিয়ে আসার জন্য বলা হচ্ছে। কক্সবাজার আশ্রয় কেন্দ্রের কথা যদি বলতে হয় তাহলে যেগুলি প্রস্তুত করা হয়েছে সেখানকার ব্যবস্থাপনা কেমন দেখেছেন?
জি, আমি সেটি বলছিলাম, কক্সবাজারে 638টি আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে। তার মধ্যে কিন্তু অধিকাংশ যে সকল সাইক্লোন শেল্টার রয়েছে দোতলা বিশিষ্ট, সেগুলো অত্যন্ত খুব নাজুক অবস্থা। সেখানে মানুষজন গিয়ে থাকার কোনো ব্যবস্থা নেই। প্রায় সময় আমরা যখন দেখি ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসের সময় শুধুমাত্র সেখানে মানুষদের ব্যবহার করা হয়। এর বাইরে গিয়ে বিভিন্ন সময় আমরা দেখি সেখানে গবাদি পশু কিংবা এলাকার অন্যান্য মানুষের কৃষিক্ষেতের যে সকল ধান কিংবা অন্যান্য গৃহপালিত পশু সেখানে থাকে। তো সেই বিষয় নিয়ে আসলে আমরা যখন ব্যবহার অনুপযোগী যখন হয়ে যায়, তখন বিভিন্ন স্কুল কলেজকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করে সেখানেই কিন্তু মূলত যে দুর্গত এলাকা, দুর্যোগ কবলিত এলাকার মানুষদেরকে সেখানে স্কুল কলেজে নিয়ে যাওয়া হয়। যে আশ্রয় কেন্দ্রের কথা বলছিলাম, সে সকল আশ্রয় কেন্দ্রের মধ্যে স্কুল কলেজ রয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাব নিয়ে কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম।